यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। আমি তো নিরপেক্ষ, এই জন্য কোনো শব্দকে না লুকিয়ে স্পষ্ট কথা বলতে পারি। যে কোনো আচ্ছাদন দিয়েও আগ্নেয়গিরির মুখ বন্ধ করা যায় না। কিন্তু হস্তিনাপুরের রাজ্যের বিভাজনকে আচ্ছাদন বানিয়ে একটা আগ্নেয়গিরির মুখকে বন্ধ করবার চেষ্টা করা হচ্ছে। আর যুধিষ্ঠির হয়তোবা শান্তির খোঁজে লোকসানের এই বাণিজ্য করেও নিল, কিন্তু সময় হবার জন্যই আমি যা কিছুই জানি সেটাই বলে দিচ্ছি। ধৃতরাষ্ট্রের এই সিদ্ধান্ত কোনো সহজ সরল ঝগড়া থেকে বাঁচবার মতো সিদ্ধান্ত মোটেই নয়। ধৃতরাষ্ট্র যদিও এতটা ভাবেননি, কিন্তু শকুনি অনেক চিন্তা ভাবনা করে এই পরিকল্পনা তৈরি করেছিলেন। খাণ্ডব প্রস্থ যমুনার পশ্চিম তটের উপর পাথরময় বন্ধুর ভূমির একটা ক্ষেত্র ছিল, যেখানে নাগবংশীয় আর অসুর জাতির লোকেরা বাস করত। আর এই কারণেই যমুনার এই পারে বসত করা হস্তিনাপুরকে রাজধানী বানিয়ে দেওয়া হয়। তাই খাণ্ডবপ্রস্থ হস্তিনাপুর রাজ্যের একটা অংশ হওয়া সত্ত্বেও মোটামুটি হস্তিনাপুরের ছিল না। তাই চাল এটাই চালা হয়েছে যে অর্ধেক রাজ্য পাণ্ডবদের অবশ্যই দেওয়া হবে, যাতে ধৃতরাষ্ট্রের ওপর অন্যায়ের আরোপ না লাগে। কিন্তু বাস্তবে তো একটা শূন্য ছাড়া পাণ্ডবদের কিছুই দেওয়া হচ্ছিল না। আর এই জন্যই ভীম, অর্জুন, নকুল আর সহদেবের এই বিভাজনের প্রস্তাব মোটেই ভালো লাগেনি। জ্যেষ্ঠ পিতাশ্রীর মিষ্টি কথার মরীচিকা তো বড়ই ভয়ানক হয়ে থাকে ভ্রাতাশ্রী। এনার উপদেশ শুনে আমি তো আশ্চর্য হই না। উনি পুরো না হোক অর্ধেক রাজ্য তো দুর্যোধনের জন্য হাতিয়েই নিয়েছেন। ওনারা আমাদের গুরুজন ভীম। গুরুজনদের জন্য এমন তীক্ষ্ণ শব্দে প্রয়োগ করা তোমাকে শোভা দেয় না। কিন্তু বড়রাও তো কোনো বড় মনের পরিচয় দিক ভ্রাতাশ্রী। সহদেব, জ্যেষ্ঠ ভ্রাতাশ্রীর সাথে কথা বলতে গিয়ে কি মর্যাদা দিচ্ছ? ক্ষমা করে দিন মাতাশ্রী, কিন্তু নিজের মায়ের সাথে কিন্তুর মতো শব্দ ব্যবহার করা উচিত নয় সহদেব। তবে আমি কিন্তু ছাড়াই জিজ্ঞাসা করছি ভ্রাতাশ্রী, যে জ্যেষ্ঠ পিতাশ্রীকে এই অধিকার কে দিয়েছে যে উনি আমাদের অনুমতি না নিয়েই রাজ্যকে বিভাজন করার সিদ্ধান্ত নিয়ে নেন? যুধিষ্ঠির যে সিদ্ধান্ত নিয়েছে, যদি ওটা তুমি গ্রহণ না করো তবে আমি রাগের মাথায় বলা কথার জন্য পস্তাতেও হতে পারে পিসি। তবে এবার তুমিই বলো বাসুদেব, ওর কি নিজের জ্যেষ্ঠ ভ্রাতার সাথে এইরকম ভাবে কথা বলাটা শোভা পায়? মাতাশ্রী,
জ্যেষ্ঠ ভ্রাতাশ্রীর সিদ্ধান্তকে অস্বীকার করবার তো প্রশ্নই ওঠে না। কিন্তু এটাও ঠিক কথা পিসি, যে মন খুলে কথা বলে নিতে পারলে পরিবারের মধ্যে একতা বজায় থাকে, তাই না? নকুল, তুমি বলো তুমি কি বলছিলে? আমি তো কেবল এটাই বলতে চেয়েছিলাম যে হস্তিনাপুর রাজ্যের ওপর আমাদের অধিকার সিদ্ধ আছে। ভ্রাতাশ্রীকে তো যুবরাজ নিযুক্ত করে দেওয়া হয়েছিল, তবে আবার জ্যেষ্ঠ পিতাশ্রী আমাদের রাজ্যকে মধ্যে থেকে বিভক্ত করে ভ্রাতা দুর্যোধনকে কেন দিয়ে দিলেন? শুনলে তো বাসুদেব, ও কেবল এটাই বলে চলেছে। কেবল, যদি এইটা কেবল হয় তবে কেবল ছাড়াও কি বলতো? পুত্র নকুল, যদি তোমার পিতামহ এই সিদ্ধান্তের রচয়িতা হন তবে এই সিদ্ধান্তই ঠিক। তোমরা সকলে এটা কেন বুঝতে পারছো না? যদি কখনো সারা দুনিয়া তোমাদের বিরুদ্ধেও চলে যায়, কিন্তু জ্যেষ্ঠ তাতশ্রী ভীষ্ম কখনোই তোমাদের বিরুদ্ধে যাবেন না। মানছি, পিতামহর আশীর্বাদ সর্বদা আমাদের সঙ্গে আছে। হতে পারে উনি কিছু চিন্তা করেই রাজ্যের বিভাজন প্রস্তাব রেখেছেন, কিন্তু আমি এটা মানতে রাজি নই এই প্রস্তাব ওনার দেওয়া, যে দুর্যোধনকে হস্তিনাপুর দিয়ে দেয়া হোক আর আমাদের ওই পাথরের জঙ্গল যার নাম খাণ্ডবপ্রস্থ। আমরা বিভাজন গ্রহণ করেই নিচ্ছি, কিন্তু আমরা হস্তিনাপুর কেন ছাড়ব? দুর্যোধন তো ছোট, ওকে খাণ্ডবপ্রস্থে কেন পাঠানো হচ্ছে না? দেশ ত্যাগ করানো সর্বদাই আমাদের জন্য কেন মাতাশ্রী? যদি আপনি আজ্ঞা দেন তো পিতামহকে এটা তো জিজ্ঞাসা করতে পারি। আমাদের এই দেশের বিভাজন হয়ে গেল, কিন্তু আমরা পেলাম কি? হ্যাঁ, কি পেলাম আমরা? এই প্রশ্নের উত্তর তো আমিই দিতে পারি। দিতে পারেন তো দিন। মহারাজ ধৃতরাষ্ট্র আপনাদেরকে আপনাদের কর্মভূমি দিয়েছেন। কর্মভূমি। কর্মের দ্বারা ভাগ্য ফেরে, জীবনের এটাই মর্ম। প্রাণী তোমার হাতেই আছে, তোমার নিজের কর্ম, তোমার নিজেরই কর্ম। প্রণাম ভ্রাতাশ্রী। এসো, আমার কাছে বসো। ভ্রাতাশ্রী, আপনি এমন কোন কথা বলতে চাইছেন যা মাতাশ্রীর সামনে বলতে পারবেন না? এমন করে কেন বলছো তুমি? তার কারণ আপনি প্রথমবার আমাদের আপনার কক্ষে ডেকেছেন। হ্যাঁ, কথা এটা হচ্ছে যে আমি চাইছি না মাতাশ্রী এই কথাটা জানতে পারুন আমার প্রিয় অনুজরা আমার ওপর রেগে রয়েছে। উনি এটা জানতে পারলে দুঃখ পাবেন। আমরা আপনার উপর রাগ করিনি ভ্রাতাশ্রী, কিন্তু আমরা দুঃখ অবশ্যই পেয়েছি যে জ্যেষ্ঠ পিতাশ্রী আপনার অর্ধেক রাজ্য ভ্রাতা দুর্যোধনের জন্য নিয়ে নিয়েছেন। ভ্রাতা দুর্যোধন বলে ডাকছো, আর জ্যেষ্ঠ পিতাশ্রীর ওপর এই আরোপও লাগিয়ে যাচ্ছ যে উনি অর্ধেক রাজ্য ছিনিয়ে নিয়েছেন। দুর্যোধন তো আমাদেরই ভাই হয়। লাক্ষাগৃহের অভিজ্ঞতার পরেও আপনি এটা বলতে থাকবেন যে ভ্রাতা দুর্যোধন আমাদেরই? যদিও আমাদেরই হয়, তবে আর কে আছে যে আপনার নিজের নয়? আসল হস্তিনাপুর আমাদের পিতাশ্রীর রাজধানী ছিল, আর এই নগরীকে আমাদের রাজধানী বানানোর অধিকার আছে। অধিকার? অধিকার শব্দের অর্থ এত সাধারণ হয় না প্রিয় অনুজ। অধিকারের জন্য তো মূল্য দিতে হয়ে থাকে। একটা অধিকারের জন্য অনেক কর্তব্যের পালন করতেও হয়ে থাকে। রাজার প্রথম কর্তব্য এটাই যে ও জনগণকে সুখ এবং শান্তির জীবন দিতে পারে। যদি আমরা খাণ্ডবপ্রস্থে না যাই তবে হস্তিনাপুরের ভাগ্যের থেকে সুখ আর শান্তির রেখাই মুছে যাবে। আমি তো হস্তিনাপুরের ভালোর জন্য হস্তিনাপুরকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে কি এটার এই অর্থ নয় ভ্রাতাশ্রী যে আপনার রাজ্য অভিষেকের পর হস্তিনাপুরের সাথে আমাদের সম্পর্কই শেষ হয়ে যাবে?
আমাদের সম্পর্ক কেন শেষ হয়ে যাবে প্রিয় অর্জুন? নারী কেটে যাবার পর কি মার সাথে সন্তানের সম্পর্ক শেষ হয়ে যায়? সম্পর্ককে জীবিত রাখবার জন্য কখনো কখনো অগ্নির পথের ওপর দিয়ে যাবার প্রয়োজন হয় প্রিয় অনুজ। কিন্তু আমাদের মধ্যে তো কেউই আপনার সিদ্ধান্তের বিরোধিতা করেনি ভ্রাতাশ্রী। আমার ভাইয়েরা তো আমার বিরোধিতা করতেই পারে না। প্রশ্নটা তোমাদের বিরোধিতার নয়, প্রশ্নটা তোমাদের সহযোগিতার। আমাদের খাণ্ডবপ্রস্থকে ইন্দ্রপ্রস্থ বানাতে হবে। বাসুদেব কৃষ্ণ কি এটা বলে দেননি যে আমাদের জ্যেষ্ঠ পিতাশ্রী আমাদের কর্মভূমি দিয়েছেন? যদি সফল হতে পারি সেটা আমরা, আর অসফল হলে সেটাও আমরা। কিন্তু আমি একলা তো এই কাজ করতে পারবো না, কারণ তোমরা 4 ভাই আমার হাত পা, আমার চোখ আর আমার কান। যদি তোমরা সবাই আমার সাথে না থাকো তবে আমি চলতে পারবো না, কারণ ভীম হচ্ছে আমার পা। আমি আমার দায়িত্বের বোঝা তুলতে পারবো না, কারণ অর্জুন হচ্ছে আমার হাত। আর আমি একা কিছু দেখতেই পাবো না, কারণ নকুল আর সহদেব আমার 2 চোখ। আমার হস্তিনাপুরের রাজ সিংহাসন চাই না, আমি তো আমার নিজের ভাইদের চাই। যদি তোমরা সবাই আমার সাথে থাকো তবে আমরা ওই খাণ্ডবপ্রস্থকে, এবড়ো খেবড়ো কঠিন আর পাথুরে ভূমিকে স্বর্গ বানিয়ে দেব। স্বয়ং ইন্দ্র স্বর্গ ছেড়ে আমাদের নগরীতে থাকতে চাইবেন। আর মাতাশ্রী এমনিতেই হস্তিনাপুরে থাকতেই চান না। তবুও যদি তোমরা সবাই আমার এই সিদ্ধান্তের সাথে একমত না হও তবে আমি এক্ষুনি গিয়ে জ্যেষ্ঠ পিতাশ্রীকে এটা বলে দিচ্ছি যে আমার ভাইদের শান্তি চাই না, হস্তিনাপুরই চাই। এটা কখনো ভেবো না যে আমি ভয় পেয়ে এই বিভাজনটা মেনে নিয়েছি, কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত এড়িয়ে যাওয়া যায় এই যুদ্ধকে এড়িয়েই যেতে চাই। যদি যুদ্ধ হয় তবে গঙ্গা নদীর সাথে সাথে রক্তের আর একটা নদী বইতে শুরু করবে, আর এই রক্ত নদীর ধারা গঙ্গা নদীর ধারা থেকে অনেক বড় হবে। এখানে তো আমাদের সময় মামাশ্রী গান্ধার নরের শকুনির ষড়যন্ত্র থেকে বাঁচতে বাঁচতেই কেটে যাবে। এখানে যুদ্ধ আছে, ওখানে শান্তি আছে। এখানে বিনাশ আছে, ওখানে প্রগতি। এখানে রাজভবনের ভিত্তিপ্রস্তরের মধ্যে তো নোনা ধরে গিয়েছে, ওখানে আমরা একটা নতুন নগর, একটা নতুন রাজভবন নির্মাণ করব। শান্তির খোঁজে যদি চক্রধারী কৃষ্ণ মথুরা ছেড়ে দিয়ে দ্বারকা চলে যেতে পারেন, তবে আমরা সবাই হস্তিনাপুর ছেড়ে দিয়ে খাণ্ডবপ্রস্থে কেন যেতে পারবো না? সত্যি বলতে তো আমার এটাই চিন্তা হচ্ছে যে ওখানেও গান্ধার নরেশ শকুনি আমাদের সুখে শান্তিতে থাকতে দেবেন কিনা। কুরুকুলকে এমন দংশে দিল অভিশাপের শাপে, করে বিভাজন রাষ্ট্রেরই কাঁপে মনোবল পাপে, কাঁপে মনোবল পাপে।
আপনি আর কতক্ষণ জেগে থাকবেন আর্যপুত্র? এখন তো আপনি রাজ্যের বিভাজনের সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, এবার তো শুয়ে পড়ুন। নিদ্রা আমার দাস নয় গান্ধারী, যে আমি আদেশ দেব আর সে তক্ষুনি দৌড়ে চলে আসবে আর জিজ্ঞাসা করবে কি আজ্ঞা আছে মহারাজ। ও তো এমনই একটা পাখি যে যখন ওর মন চাইবে তখনই আসবে, আর এসে চোখের পাতার ওপর বাসা বাঁধবে। নিদ্রা তো এক বৈরাগী প্রিয়ে, যার রাজাদের আর নরেশদের চোখের রাজভবন এমনিতেই পছন্দ না, আর আমার চোখের কালো গুহাতে তো আসা যাওয়া করাটা ছেড়েই দিয়েছে। সেটাই তো জিজ্ঞাসা করছি যে এখন আবার কি কারণ? আপনি কাব্য শুনিয়ে দিলেন, কিন্তু আমার করা একটা সাধারণ প্রশ্নের উত্তর দিলেন না। যদি আমার কাছে এই সাধারণ প্রশ্নটার উত্তর থাকত তবে আমি অবশ্যই দিতাম, কিন্তু আমার কাছে যেন কোনো প্রশ্নের উত্তরই নেই। আমি যেন নিজেই একটা প্রশ্ন আর উত্তরের খোঁজে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আমি হচ্ছি রণভূমি, আর আমি নিজেই আমার প্রতিদ্বন্দ্বী। আমার নিজের সাথেই আমার যুদ্ধ চলছে, আর আমি জানি না যে এই যুদ্ধতে কে জিতবে। এই কথার এটাই অর্থ হলো যে আপনি আমার কিছু লুকোচ্ছেন আর্যপুত্র। হ্যাঁ, আর অনেক কথা এমনও আছে যেগুলোকে আমি নিজের কাছ থেকেও লুকোতে চাইছি। আর তুমি হস্তিনাপুরের অন্ধকারের বেশি আর কি বা পেয়েছ? তাহলে আমি তোমায় আমার অন্ধকারের ভাগীদার করব কেন? এটা তো আপনি আমার সঙ্গে খুবই অন্যায় করছেন। হয়তো তুমি হস্তিনাপুর রাজ্যের বিভাজনের প্রসন্ন তো? না না, দেখলে তো, তোমাকে এই প্রশ্নের উত্তর দেবার জন্য এক মুহূর্ত ভাবতে হলো না। আর আমি আমার পূর্বপুরুষের এই রাজ্যের বিভাজন করার পরেও এটা বুঝতে পারছি না যে এটা করে আমি প্রসন্ন নাকি প্রসন্ন নই। দুর্যোধনের অহংকার আপনাকে... ওর ওই অহংকার হচ্ছে আমার উচ্চাকাঙ্ক্ষা নামক বৃক্ষের ফল গান্ধারী। এ কথা কখনো ভুলো না। ও উত্তরাধিকারী আমার উচ্চাকাঙ্ক্ষার, এক আমি যে ওর দ্বারা আমি সবকিছু পেতে চাইছি, যার উপর আমার শুধু নিজের অধিকার ছিল, কিন্তু সেগুলো আমি পাইনি। এই সমস্ত রাজ্য দুর্যোধনেরই, কিন্তু এই সমস্ত রাজ্য যুধিষ্ঠিরেরও। আর আমি দুর্যোধন আর যুধিষ্ঠির দুজনের সাথে অন্যায় করেছি, দুজনের সাথে অন্যায় করেছি, দুজনের সাথে অন্যায় করেছি। মামাশ্রী, কপালে এখন এই চিন্তার রেখা কেন? হ্যাঁ ঠিক তো, এখন তো আমাদের বুকের থেকে পাণ্ডবদের পঞ্চশূল বেরিয়ে গেছে। কিন্তু এই পঞ্চশূলের সাথে জড়িয়ে গিয়ে হস্তিনাপুরের অর্ধেক রাজ্য তো আমাদের হাত থেকে বেরিয়ে গেল না। এটা তো আমারও ভালো লাগেনি মামাশ্রী, কিন্তু আমি কি করতাম? পিতাশ্রীর নিষ্ঠা দুভাগে ভাগ হয়ে রয়েছে। উনি তো আমার বটেই, কিন্তু দুঃখের কথা এই হলো যে উনি পাণ্ডবদেরও বটে। ছোট মাতাশ্রীর সামনে আসতেই উনি কিছুই বলতে পারেন না। এই জন্যে
ওই অর্ধেক রাজ্যকে যেতে দিন মামাশ্রী। পুরো পৃথিবী তো পড়ে আছে। আর আমি এই রাজ্যের সীমানা স্বয়ং বাড়াতে পারি। এতে তো আমার কোনো সন্দেহ নেই দুর্যোধন, কিন্তু হস্তিনাপুরের রাজ্যের একটা টুকরো তো হাত থেকে বেরিয়ে গেল না। আর যতক্ষণ না এই টুকরোটা আবার হস্তিনাপুরের সাথে জুড়ে যাবে, আমার হৃদয়ে কাঁটা বিঁধতে থাকবে। এই সমস্যার ওপর ভাবনা চিন্তা করা শুরু করে দাও ভাগ্নে। মামাশ্রী, এখনো তো ভ্রাতা যুধিষ্ঠিরের রাজ অভিষেকও করা হয়নি, আর আপনি আপনার চক্রব্যূহের রেখা টানতে আরম্ভ করে দিয়েছেন। যদি কালকের কার্য আজকেই হয়ে যায়, তবে কালকের দিন বিশ্রামের দিন হয়ে যাবে প্রিয় দুঃশাসন। হেসো না, চিন্তা করো, চিন্তা। যদু বংশীয়দের বশে আনাটা অতি প্রয়োজন হয়ে পড়েছে। যদুবংশী? এরা মাঝখানে কোথা থেকে এলো? দ্বারকা থেকে এলো পুত্র, দ্বারকা থেকে। বাসুদেব কৃষ্ণ তো ফাঁসবেন না, কারণ স্বয়ং উনিও তো একজন বড় খেলোয়াড়। কিন্তু বলরাম, ওনাকে দলে টানো পুত্র, ওনাকে উত্তম ভোজন করাও আর সুধা পান করাও, আর ওনার চরণকে দু হাতে জড়িয়ে ধরো পুত্র, শক্ত করে। চরণ? আমার তো আপনার আর পিতাশ্রীর চরণেও হাত লাগাতে কষ্ট হয় মামাশ্রী। আমি জানি বলরাম না তোমার পিতা হন আর না তোমার মামা। আরে আমাদের চরণে হাত লাগাও কিংবা না লাগাও, আমাদের আশীর্বাদ তো সর্বদাই তোমারই আছে। ছেলেবেলার সীমানা পার করে বড় হয়ে যাও দুর্যোধন। এখানে তো সবাইকে কারুর না কারুর চরণ চুম্বন করতেই হয় পুত্র। যদি জীবনে সফল হতে চাও, তবে কারুর চরণ ধরতে শেখো। আর যদি তোমার দ্বারা এটা না হয়, তবে আমি চললাম গান্ধার। আহা মামাশ্রী, আজ পর্যন্ত কখনো এমন হয়েছে নাকি যে আপনি যা বলেছেন আমি তাকে পালন করতে অসম্মত হয়েছি? বলরাম, তবে এবার বলরামই হোক। সাবাস বৎস। এটা কি কৃষ্ণ? দ্বারকা থেকে সুভদ্রা সংবাদ পাঠিয়েছে দাদা। কি লিখেছে? তেমন কিছু না, সব কুশল মঙ্গল আছে। যুবরাজ আপনার দর্শনের জন্য উপস্থিত হচ্ছেন। যুধিষ্ঠির এসেছেন? দাদা, আমি ওকে নিয়ে আসছি। সেবক তো যুবরাজ দুর্যোধনের আসবার খবর নিয়ে এসেছে। হ্যাঁ, মনে পড়েছে। এখন যুবরাজ তো উনিই, কারণ জ্যেষ্ঠ পাণ্ডুপুত্রকে তো এখন খাণ্ডবপ্রস্থ নরেশ বলা হবে। ডেকে আনো। যথাজ্ঞা। কিন্তু দাদা, যুবরাজ দুর্যোধন কি কেবল আপনার দর্শনেরই অভিলাষী? আমি কি এতই নগণ্য? তাহলে কি তোমার বলার উদ্দেশ্য এটাই হলো যে আমার সাথে কেউ দেখা করতে আসতেই পারে না? লোকেরা তো বড়দের সঙ্গেই দেখা করতে আসে না, ছোটদের সঙ্গে দেখা করতে কেন আসবে? ওদের তো শুধু আশীর্বাদই দেওয়া যেতে পারে, তাই না? নিঃসন্দেহে দাদা, নিঃসন্দেহে। প্রণাম দাদা। প্রণাম প্রণাম। এসো, এখানে বসো আমার কাছে। কৃষ্ণের সাথে তোমার পরিচয় আছে কি? কোথায় দাদা, এনার সাথে পরিচয় হওয়ার সৌভাগ্য তো আজই প্রাপ্ত হচ্ছে। আর হতোই বা কি করে দাদা? ইনি তো নিজের প্রিয় ভাইদের স্বাগত আর ওদের ফিরে আসার আনন্দে মগ্ন ছিলেন নিশ্চয়ই। স্বাগত জানাই যুবরাজ, আপনাকে প্রণাম। প্রণাম। আমারও আপনার সাথে দেখা করার ইচ্ছে ছিল বাসুদেব। যখন খবর পেলাম যে ছোট মাতাশ্রীর সঙ্গে আপনিও আসছেন, তখন ভাবলাম প্রাণ ভরে আপনার বাঁশি শুনব। অর্থাৎ নিজেরই মন ভরাবার কথা ভেবেছেন ভ্রাতা দুর্যোধন। কিন্তু ওই বাঁশি তো আমি নন্দগ্রামেই ফেলে এসেছি। তবে তো আপনি নন্দগ্রামের বাইরে লোকেদের সাথে ভীষণ অন্যায় করছেন বাসুদেব, তাই না দাদা? হ্যাঁ ভাই, ওর কথা তো ওই জানে।
কখন কাকে ধরবে, কখন কাকে ছেড়ে দেবে, এর তো কোনো ঠিকানাই নেই। ভীষণই নির্দয়ও। কিন্তু দাদা, আপনাকে তো কখনো ছাড়িনি না। আমি ছাড়তে দেব, তবেই না ছাড়বে। চলুন দাদা, আপনাকে হস্তিনাপুর ভ্রমণ করাই। আমাদের নগরী দ্বারকার মতো তো নয়, তবুও দেখার যোগ্য অবশ্যই। হ্যাঁ দাদা, অবশ্যই যান। তুমি কি যাবে না কৃষ্ণ? না দাদা, আমি কিছুক্ষণের জন্য প্রথমে বিদুর মশাইয়ের ঘরে যাব, তারপর দ্রোণাচার্য আর পিতামহ ভীষ্মকে দর্শন করব। এরাই সেই ব্যক্তি যুবরাজ, যাদের এখানে থাকার কারণে আপনার হস্তিনাপুর আজ সম্মান পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওনাদের সঙ্গে দেখা করে এসো, আমি একাই ঘুরে আসছি। এই নিন দাদা। চলুন দাদা। চলো প্রিয় দুর্যোধন। বাহ, এমন সুস্বাদু সর্ষের শাক তো আগে কখনো খাইনি। আবার এই ভুট্টার রুটি, কাকিস্ত্রী, এসব খেয়ে আমি ধন্য হয়ে গেছি। শুনতে পাচ্ছ? তোমার বানানো শাক খেয়ে কে ধন্য হয়ে যাচ্ছে? সত্যি বলছি কাকাশ্রী, রাজভবনের খাবার খেয়ে খেয়ে মুখটা নষ্ট হয়ে গিয়েছিল। এবার কোনোদিন যদি হস্তিনাপুর আসি তবে আপনারই অতিথি হয়ে থাকবো। তবে তো এই ঘরের ভাগ্যই খুলে যাবে বাসুদেব। আপনার এই কথা ভুলে যাবেন না তো? এর ভুলে যাওয়াটাই তো আসে না, বুঝলে তো? অধিপতি ত্রিলোকেরই যিনি, বিদুর গৃহে করে না হার, শাখ হয়ে যায় অনুরাগাজ, প্রেমের স্বাদ যে অপার, প্রেমের স্বাদ যে অপার। একটা প্রশ্ন করব বাসুদেব? কেন নয়, অবশ্যই করুন। প্রশ্নের উত্তর দেবার জন্যই তো আমি এখানে এসেছি। কাম্পিল্য থেকে দ্বারিকার পথের মধ্যে হস্তিনাপুর তো আসে না, নাকি এসে যায়? আজকের ভারতবর্ষের কোনো পথই হস্তিনাপুরকে এড়িয়ে যেতে পারে না বিদুর মশাই। আর আপনি স্বয়ং এই রহস্যকে জানেন। যা ঘটে চলেছে তাকে ঘটতে দিন, আর যা ঘটবে তার জন্য অপেক্ষা করে যান। আমার হস্তিনাপুরের এই কেমন খারাপ দিন চলছে বাসুদেব। যদি এমন না হতো তবে কি যুধিষ্ঠিরের মতন যোগ্য কুমারকে এমন ঘরের বাইরে বেরোতে হতো? দিন তো শুভ কিংবা অশুভ হয়ই না কাকিশ্রী। শুভ কিংবা অশুভ হয়ে থাকে কর্ম, কেবল কর্ম। যদি নিয়ম এই হয় বাসুদেব, তবে আর যুধিষ্ঠিরকে ওর শুভ কর্মের দণ্ড কেন ভোগ করতে হচ্ছে? কিন্তু আপনি একে দণ্ড ভাবছেনই বা কেন আচার্য? কোন নতুন নগরের নির্মাণের সুযোগ পাওয়াটা কি দুর্ভাগ্যের? রাজকুমার দুর্যোধন কি এই দায়িত্বের টানাপোড়েনে আপনার বিচারে যোগ্য হতে পারত? আর যদি নয়, তবে এখন যা ঘটে চলেছে ওটাই হওয়া উচিত। রাজকুমার যুধিষ্ঠির নিজের অনুজদের নিয়ে প্রগতির পথে নিজের যাত্রা আরম্ভ করতেই চলেছেন। কিন্তু দুর্যোধন তো অসহায়, ও এই যাত্রা করতে পারবে না। তা কেন? এটা এই জন্য আচার্য, কারণ দুর্যোধন নিজে একা কিছুই নয়। ও মহারাজ ধৃতরাষ্ট্রের বৃক্ষের একটা শাখা মাত্র। আর বৃক্ষ ধরিত্রীর টুকরোর সঙ্গে নিজের শেকড় দিয়ে বাঁধা হয়ে থাকে, না তো এগোতে পারে না পিছুতে পারে। ও কেবল ভেঙে গিয়ে পড়ে যেতে পারে আচার্য, অথবা পরিস্থিতির জ্বলন্ত আগুনের জ্বালানি বানানোর জন্য ওকে কেটে ফেলা যেতে পারে। বাসুদেব, আচার্য, যদি প্রশ্ন করতেই হয় তবে তার উত্তর শুনে ঘাবড়ানো উচিত নয়। আপনি তো স্বয়ং নিজেই নিজের সাথে যুদ্ধ করে যাচ্ছেন আচার্য, কারণ দুর্যোধনও আপনি, অর্জুনও আপনি।
কিন্তু আপনি আপনার এই বাক্য সর্বদাই মনে রাখবার চেষ্টা করবেন আচার্য, যে অর্জুন হল ওই নর যে নারায়ণের দর্শন করাবেন। পিতামহ, এই বৃক্ষ কি তোমার কোনো শত্রু হয় বৎস? ক্রোধের সবচেয়ে বড় বদগুণ হলো এই পুত্র, যে ও দোষী আর নির্দোষের মধ্যে কোনো পার্থক্য করতে পারে না। তুমি ধৃতরাষ্ট্রের করা অন্যায়ের শাস্তি এই অসহায় বৃক্ষকে দিয়ে যাচ্ছ, যে নিজেকে রক্ষাও করতে পারে না, যেখানে ক্ষত্রিয়র প্রথম কর্তব্য হলো এই যে অসহায়কে সহায়তা করা। যদি আপনার এটা জানা আছে পিতামহ, জ্যেষ্ঠ পিতাশ্রী আমাদের সঙ্গে অন্যায় করছেন, তবে আপনি এই অন্যায়ের বিরোধ কেন করছেন না? ন্যায়কে জানা সত্ত্বেও অন্যায়ের জন্য চুপ করে থাকা অন্যায়কে প্রশ্রয় দেবার সমান নয় কি পিতামহ? অবশ্যই পুত্র, অবশ্যই। কিন্তু হস্তিনাপুরকে বিনাশ থেকে বাঁচানোর কোনো পথ দেখাও তো যাচ্ছে না। যদি জ্যেষ্ঠ পিতাশ্রী মাঝখান থেকে সরে দাঁড়ান, তাহলে আমার এই ধনুক এই সমস্যার সমাধান করতে পারে পিতামহ, এই সমস্যার সমাধান করতে পারে। যদি কোনোদিন তা হয়ও, বিস্মিত হয়েও না পুত্র। বৃদ্ধ হয়েছি আমি, তোমার থেকে 3 পুরুষ আগের ব্যক্তি আমি, চোখেও ভালো দেখতে পাই না। আসন্ন রাত্রির পরে যে দিন আসছে, সেটাকে এখন আমি ঠিকমতো দেখতেও পাচ্ছি না। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে কুন্তী তোমাদেরকে এটা নিশ্চয়ই বলেননি। আমি এটাই চেয়েছিলাম যে ধৃতরাষ্ট্রই হস্তিনাপুর নরেশ হন। এমন নয় যে আমি এটা জানতাম না যে কোনো নেত্রহীনের রাজ সিংহাসনের ওপর কোনো অধিকার থাকতে পারে না। আমি ধৃতরাষ্ট্রকে কেবল এই জন্য রাজা বানাতে চাইনি যে ও শুধু জ্যেষ্ঠ পুত্র, কিন্তু ও আমার শিষ্যও বটে। আর আমি জানতাম যে ও যদি রাজা না হয়, তবে ও এটাই চিন্তা করবে যে ওর সঙ্গে ভীষণ বড় অন্যায় হয়ে গেছে, আর ওর এই চিন্তাই ওকে একজন জটিল ব্যক্তিত্বপূর্ণ ব্যক্তি বানিয়ে দেবে, যেটা হস্তিনাপুরের জন্য ভালো হবে না। কিন্তু ওই সময় বিদুর তার নতুন নতুন নীতি জ্ঞান নিয়ে আমার কাছে চলে আসে, আর আমি কিছুই করতে পারিনি। আমাকে চুপ করে থাকতে হয়েছিল। যদি ওই দিন মাতা সত্যবতী পাণ্ডুকে হস্তিনাপুর নরেশ ঘোষণা করে না দিতেন, তবে আজ এই সমস্যাই হতো না, কারণ তখন ধৃতরাষ্ট্রের তৃষ্ণা মিটে যেত। আর ও তখন এটা চিন্তা করত, রাজত্ব করার যোগ্যতা কেবল যুধিষ্ঠিরেরই আছে। কিন্তু তখন যা হয়নি সেটা নিয়ে কষ্ট পেয়ে আর কি লাভ? ভবিষ্যতের দিকে দেখা উচিত, শান্তির দিকে দেখা উচিত। ঠিক আছে, তবে আপনি আমাদের সাথে চলুন পিতামহ। আমি এই রাজ্য ত্যাগ করতে পারি, কিন্তু
কিন্তু আপনাকে ত্যাগ করতে পারবো না পিতামহ, আপনাকে ত্যাগ করতে পারবো না। তোমার সাথে যাওয়া আমার আয়ত্তে নেই পুত্র, আমার আয়ত্তে নেই। গরু যেমন নিজের খুঁটির সাথে বাঁধা থাকে, আমিও হস্তিনাপুরের সিংহাসনে বাঁধা আছি পুত্র। মহারাজের আদেশ হয়েছে যে যুবরাজ যুধিষ্ঠিরের রাজ্যাভিষেকে সমস্ত প্রসিদ্ধ আচার্য আর শাস্ত্রীদের আমন্ত্রণ করা হোক। 1008 ব্রাহ্মণ মাহুত, একজন পুরোহিতের তত্ত্বাবধানে হাতিদের পিঠে গঙ্গা জল আনবার জন্য নিযুক্ত করা হোক। আর যুধিষ্ঠিরের জন্য স্বয়ং মহারাজের সওয়ারির হাতি সাজানো হবে। এই হাতির পিছনে পিছনে সমস্ত ব্রাহ্মণগণ আর নাগরিক মঙ্গলগান গাইতে গাইতে যাবেন। এই রাজ্যাভিষেকে নগরের সকল বিশিষ্ট নাগরিকদের আমন্ত্রণ করা হোক। আচ্ছা, আপনারা সব এখন আসুন আর রাজ্যাভিষেকের জন্য ব্যবস্থা করুন। প্রণাম জ্যেষ্ঠতা। দীর্ঘজীবী হ। কোনো খবর আছে বিদুর? দুর্যোধন বলরাম মশাইকে হস্তিনাপুরের ভ্রমণ করাতে নিয়ে গেছেন। এখনো আর কি চাইছে? ও রাজ্যের বিভাজনে খুশি তো হয়নি না জ্যেষ্ঠতাতশ্রী, তাই সর্বদা এই চাইতে থাকবে যে ওর হাতের থেকে বেরিয়ে চলে যাওয়া এই অর্ধেক রাজ্য আবার ওর হাতের মধ্যে ফিরে আসুক। ওর কাছে এখন কোন রাজ্য আছে যে ও সীমানা বাড়ানোর স্বপ্ন দেখে চলেছে? ভ্রাতাশ্রী ধৃতরাষ্ট্র নিজের পুত্র দুর্যোধনেরই দুচোখ দিয়ে স্বপ্ন দেখে চলেছেন না জ্যেষ্ঠতাতশ্রী। হে ভগবান, ঈর্ষার এই আগুন কখনোই কি আর নিববে না? প্রণাম পিতামহ। এসো দেবকী নন্দন, এসো এসো। আর আমার প্রণামও গ্রহণ করো। এই বড়রা ছোটদের প্রণাম কবে থেকে করতে শুরু করল পিতামহ? গণিতের কোন হিসেব আমাকে তোমার থেকে বড় বানিয়ে দিয়েছে দেবকী নন্দন? বয়স পিতামহ। তুমি অতিথি হও বাসুদেব, তোমার সঙ্গে তো তর্ক করতে পারবো না। আসন গ্রহণ করো। আগে আপনি। বসুন জ্যেষ্ঠতাতশ্রী। বসুন। আপনিও বসুন। আপনি বসুন। রাজ্যাভিষেকের পরে কি পরিকল্পনা আছে বাসুদেব? আমি তো পাণ্ডবদের সাথে খাণ্ডবপ্রস্থ যাওয়ার কথা ভাবছি পিতামহ। বলরাম সঙ্গে কি যাবে না? ওনার কথা উনিই জানেন। দুর্যোধন ওনাকে ঘোড়াতে নিয়ে গিয়েছিলেন, মনে হচ্ছে ঘুরিয়ে দিয়েছেন। এখনো পর্যন্ত ফিরে আসেননি। তবে সম্ভবত উনি এখানে কিছুদিন আরও থেকেও যেতে পারেন। বড় দাদা হন না, আমি তো কিছু বলতেও পারি না। আরে দাদা, আপনি তো কিছুই খাচ্ছেন না। আরে ভাই, আর কত খাবো? ব্যাস, আর খেতে পারবো না। আচ্ছা, আর একটু ক্ষীর দিচ্ছি দুঃশাসন। দাদাকে ক্ষীর দাও, আর একটু দাও দুঃশাসন। ব্যাস ব্যাস, আর না। আচ্ছা দাদা, আপনার মতে অস্ত্রের মধ্যে সবথেকে উত্তম অস্ত্র কোনটা? আমার জন্য তো আমার লাঙল, কিন্তু সবথেকে উত্তম অস্ত্র হলো গদা। আর তোমরা সবাই তো আচার্য দ্রোণের মতন সম্মানীয় গুরুর শিষ্য। আর এটা মনে রেখো যে ওনার শিষ্য হওয়া বড়ই সৌভাগ্যের কথা। আপনার শিষ্য হওয়া কম সৌভাগ্যের কথা নয় দাদা। আরে না ভাই না, আমি আবার কোথাকার গুরু হয়ে গেলাম। ব্যাস, গদার একটু অভ্যাস করে নি। কিন্তু আপনি তো ভীমকে শিক্ষা দিয়েছিলেন না দাদা?
কিন্তু আপনি ভীমের মতন দাদার আপন পিসির পুত্র তো আর হন না দাদা। ঘি তো খিচুড়ির সঙ্গেই যাবে না? আরে আরে, এটা তুমি কি বলছো? আমার জন্য তো যেমন ভীম তেমনই দুর্যোধন। ঠিক আছে ঠিক আছে, খাণ্ডপ্রস্থ থেকে কৃষ্ণকে দ্বারকায় পাঠিয়ে দেব, আর আমি চলে আসবো কিছুদিনের জন্য। কিছুদিনের কথা বললে চলবে না দাদা, আমি তো প্রাণ ভরে গদাযুদ্ধ শিখতে চাই। আচ্ছা আচ্ছা, প্রাণ ভরে শিখে নিও, আর আমিও প্রাণ ভরে শিখিয়ে দেব। আগে রাজ্য অভিষেক তো হয়ে যেতে দাও। সরল সিধে বলরামকে মিষ্টি কথারি জালে দুর্যোধন তাকে ফাঁসিয়ে নিল। নিজেরই কপট চালে